আসসালামু আলাইকুম, স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্যবই গণিত এর অধ্যায় 1.1 এর মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে। তো তোমাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগতম। চলো আমরা আলোচনা করি। প্রথমে আমরা এটা জানার চেষ্টা করি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি, কাকে বলে। তোমরা জানো? আশা করি অনেকে জানো। তারপর একটু আলোচনা করি। মূলদ সংখ্যা কি দেখো, আমি একটা রেখা আঁকি। হ্যাঁ, তোমরা অনেকেই জানো রেখা কি। যদি কোনো বিন্দু, একটা বিন্দু নিলাম, হ্যাঁ, এই বিন্দুটা যদি একদিকে চলে, হ্যাঁ, সেটা আমাদের কি বলতো? রশ্মি। একদিকে যেতে থাকবে সেটা আমাদের রশ্মি, বা সেটাকে আমরা কি বলি? রশ্মি। আর এই বিন্দুটাই যদি দুই দিকে চলে, হ্যাঁ, দুই দিকে চলে, তখন এটাকে আমরা কি বলি? রেখা। তাহলে যদি কোনো বিন্দু একদিকে চলে সেটাকে আমাদের রশ্মি, আর যদি কোনো বিন্দু দুই দিকেই চলে সেটাকে আমাদের রেখা। এবং এই বিন্দুটা চলার কি নেই বলতো? শেষ নেই। মানে এটা শেষ নাই, এদিকেও শেষ নেই, এদিকেও শেষ নেই, সেই জন্য আমরা এটাকে রেখা বলি। এখন এই রেখার আমরা এখন একটা কল্পনা করি, মধ্যবিন্দু একদম মাঝে, যদি এটা মাঝে হয়নি তারপর তোমরা ধরে নাও মাঝে। হ্যাঁ, এই মধ্যবিন্দুকে তোমরা শূন্য বলি, বলো। এবার এই ডান দিকে পজিটিভ প্লাস বা যোগ কল্পনা করো। হ্যাঁ, এবং এই বাম দিকে বিয়োগ কল্পনা করো। এবার এইখান থেকে 1 2 3 বা 3 4, হ্যাঁ, আমরা ইংরেজিতে বলি সংখ্যাগুলো। হ্যাঁ, এভাবে 1 2 3 4 এভাবে কল্পনা করো। এবং বাম দিকে -1 -2 -3 -4 এভাবে বলো। এই যে সংখ্যা রেখার ভিতরে তুমি যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, -4 -3 -2 -1 0 1 2 3 4 5, এবার সামনে আছে 7 8 100 200 1 কোটি 10 কোটি 1 ট্রিলিয়ন। ঠিক আছে, এগুলো সবই আমাদের কি বলতো? মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা তুমি বুঝতে পারছো? এই যে সংখ্যা রেখার ভিতরে এখন তোমরা যে ধরনের সংখ্যা দেখতেছো, সেটা জিরো এবং ডান পাশে প্লাস এবং বাম পাশে মাইনাস সহ যা দেখতেছো, এগুলোই আমাদের কি সংখ্যা বলতো? মূলদ সংখ্যা। এছাড়াও আমাদের মূলদ সংখ্যা আছে। আমি পরবর্তীতে তোমার মূলদ সংখ্যার বিস্তারিতভাবে আলোচনা করবো, যেটা তোমরা না, যে কোনো ক্লাসের জন্য যেটা উপকারী হবে, তারা কিছু শিখতে পারবে। তো সেটা তোমরা যদি চাও, আমার অন্য একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। হ্যাঁ, এখানে তোমাদের ক্লাসের জন্য এতটুকুই যথেষ্ট। আসো, তো আমরা মূলদ সংখ্যা শিখলাম। তাহলে অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হলো আসলে যে সংখ্যাগুলোর তোমার শেষ নেই। যেমন কি রকমের দেখো, √2। হ্যাঁ, এই √2 এর মান যদি তুমি বের করো 1 পয়েন্ট যেতেই থাকবে। হ্যাঁ, তুমি ক্যালকুলেটর প্রেস করে দেখো, যদি তোমার পাশে ক্যালকুলেটর থাকে, এর মান শেষ হবে না। আবার √3, হ্যাঁ, √10, এই ধরনের সংখ্যাগুলোকে হ্যাঁ বলে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো তোমাদের এখন যেটা লাগবে সেটা হলো কি, মূলদ সংখ্যাটাই বেশি লাগবে। আমরা তো মূলদ সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। আসো, আমরা বর্গ প্রথমে যেটা জানার চেষ্টা করব, বর্গ কি। হ্যাঁ, বর্গ কি? তোমাদের সামনে এখন একটা কি দেখতে পাচ্ছ বলো? চেস বল, আবার বল। এখানে মোট ঘর আছে কয়টা বলো তো? 64টা। এখন তুমি দেখো বাম পাশে কয়টা ঘর আছে? 8টা। ডান পাশে কয়টা? 8টা। নিচে কয়টা? 8টা। উপরে কয়টা? 8টা। এই এবং মাঝে আরো ঘর আছে, তাই না? মাঝেও 32টা ঘর আছে। তো এখন তুমি দেখো, এতে 8টা ঘর পাচ্ছ। ঠিক আছে, মোট ঘরে কয়টা? 64টা। এখন এই 64টা ঘর একভাবে না, মানে না গুনে আমি যদি 8 আর 8, ঠিক আছে, গুণ করি, তাহলে আমি কয়টা পাই? 64টা। হ্যাঁ, এই যে 8 আর 8 গুণ করা, হ্যাঁ, ওই কোনো সংখ্যাকে ওই সংখ্যার দ্বারাই যদি আমরা গুণ করি, সেটাই কি আমাদের বর্গ। বুঝতে পেরেছো? এখন বর্গটা তাহলে কেন লাগে? দ্রুত গুণফল বের করার জন্য। ধরো তোমার এখানে 8 আর 8 যদি না দিয়ে যদি এরকম দিত, ঠিক আছে, 8000, হ্যাঁ, আর 8000, তা 8 8 64,000। ঠিক আছে, 8 8 64, আর এর সামনে তোমার 3 3 কয়টা শূন্য বলো তো? 6টা শূন্য। হ্যাঁ, তো 3 3 6টা আর 64, আর 6,40,000। তো তোমার এই 6,40,000 ঘর যদি তুমি এমনি একটার পর একটা গুনতে যাও, সেক্ষেত্রে প্রচুর সময় লাগবে। কিন্তু আমরা যদি এরকম হ্যাঁ দ্রুত গণনার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা এরকম ব্যবহার করতে পারি। হ্যাঁ,
যে আমরা শুধু এর দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে, মানে দৈর্ঘ্যতে যে কটা ঘর আছে এবং প্রস্থতে যে কটা ঘর আছে সেগুলো গুণ করে দিতে পারি। এখানে দৈর্ঘ্য যা প্রস্থ তা, বুঝছো? এই জন্য তোমার কি করে হয়েছে বল, মানে দৈর্ঘ্যের মান 8, প্রস্থের মান 8, এই জন্য এই একই সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। এই যে একই সংখ্যা দ্বারা গুণ করা, এটাকে আমরা বলি বর্গ। ঠিক আছে, তাহলে বর্গটা কি তোমরা বুঝলাম? যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে বর্গ। তাহলে এবার দেখো, তাহলে বর্গমূলটা কি? এই তুমি যে 8 আর 8 গুণ করে কত পেলে বলো তো? 64। হ্যাঁ, এই 8 এর বর্গই কি বলো তো? 64। 8 এর বর্গ তুমি এভাবে লিখতে পারো, 8 এর পাওয়ার 2। হ্যাঁ, 8 এর পাওয়ার 2 লিখলে কত হয় বলো তো? 64। ঠিক আছে, এই যে 64 পেলা, এটা হলো কি বলো তো? বর্গ। বর্গ। আর এই 64 যে সংখ্যা দ্বারা, যে সংখ্যাকে 2 বার গুণ করে হয়েছে সেটা হলো কি বলতো? 8। এই 8 হলো বর্গমূল। বর্গমূল। এখন দেখো ভাষাটা একটু খেয়াল করো। 8 এর বর্গ কত? 8 এর বর্গ 64। ঠিক আছে, আর 64 এর বর্গমূল কত? 8। একটার সাথে আরেকটা যুক্ত, তাই না? আবার যদি আমি এরকম বলি, 9 এর বর্গ কত? 9 এর বর্গ লেখা যায়, হ্যাঁ, 9 এর বর্গ লেখা যায় বলতো 64, 81। আর এই 9 এর বর্গমূল কত? বর্গমূল হলো তোমার, হ্যাঁ সরি, 81 এর বর্গমূল কত? 9। তোমরা যদি না জানো, বা অনেকে জানো অনেকে না জানো, আমরা পরবর্তীতে শিখবো এটা কিভাবে হয়। হ্যাঁ, মানে বর্গমূলটা কিভাবে হয়। তো এখন শুধু এটা জেনে রাখো যে 9 এর বর্গ কত? 81, 9 9 81। আর এই 81 যে তোমার যে সংখ্যাটা 2 বার গুণ করে হয়েছে, ঠিক আছে, সেটাই হলো কি? 9। সেটাই হলো আমাদের বর্গমূল। তার মানে যদি কোনো সংখ্যা, ঠিক আছে, 2 বার গুণ করা হয়, ঠিক আছে, তখন যে ফলাফলটা পাবো আমরা সেটা কি বলতো? বর্গ। আর যদি কোনো ওই যে বর্গকে, বা ওই বর্গকে আবার তুমি কি বলতে পারো? একটা সংখ্যা বলতে পারো। হ্যাঁ, এই বর্গকেই যদি তুমি, ঠিক আছে, তুমি যেই সংখ্যাটার মাধ্যমে পেয়েছো, ঠিক আছে, সেটাই হলো কি আসলে বর্গমূল। এখন তোমরা যদি তোমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো করতে, সমাধান করতে চাও, তাহলে তোমাদের কিছু সংখ্যার বর্গ জানতে হবে। তো আমরা কিছু সংখ্যার বর্গ খুব সহজে জেনে নিই। আসো দেখো, 1 এর বর্গ, হ্যাঁ, 1 এর বর্গ একই, 1। 1কে তুমি গুণ করে 1 দিয়ে একই হবে, 1 অক্ষে 1। এগুলো তোমরা স্বাভাবিক নামটাও জানো, তাই না? এবার 2 এর 1 অক্ষে 1, হ্যাঁ, এরকম না? 2 এর বর্গ 2 দুগুণে কত? 4। 3 এর বর্গ কত বলো তো? 3 3 9। 4 এর বর্গ 4 4 কত? 16। 5 এর বর্গ কত? 5 5 কত বলো? 25। 6 এর বর্গ 6 6 36। 7 এর বর্গ কত? 7 7 49। 8 এর বর্গ 8 8 কত? 64। 9 এর বর্গ কত? 9 9 81। 10 এর বর্গ কত বলো তো? 10 10 100। এতটুকু মোটামুটি তোমরা সবাই জানো। পরবর্তীগুলো একটু কঠিন হবে। আসাম আমি লিখি, প্রথমে লিখি, পরে আমি তোমাদের একটা সহজ টেকনিক দেখাবো, দেখলে কিভাবে বের করে। দেখো, একটু কঠিন। 11 এর বর্গ 11 11, এগুলো নামাতার ভিতরে নেই, তাই না? এই পর্যন্ত আমরা 11 ঘরের নামটা পর্যন্ত পড়ি না, আমরা পড়েছি 10 পর্যন্ত। তাহলে 11 ঘরের নাম 11 11 121। এগুলো একটু দেখো, আমি কিছুক্ষণ পরেই আলোচনা করতেছি, খুব সহজে তোমরা জানবে এগুলো কিভাবে বের করতে হয়। 12 এর বর্গ 12 আর 12, 12 12 144। 13 এর বর্গ 13 13 169। 14 এর বর্গ, আমি এভাবে গুণ করে লিখেছি, গুণ করে লিখে ফেলছি, তো এটা স্কয়ার একই, হ্যাঁ, গুণ আর স্কয়ার। 14 এর বর্গ 14 14 196। 15 এর বর্গ 15 বর্গ 225। 16 এর বর্গ 16 16 256। 17 এর বর্গ 17 17 279, সরি। 18 এর বর্গ
324, 19 বর্গ, 19 গুণ করলে 361, 20 বর্গ। এখন দেখো এই 1 থেকে 10 পর্যন্ত যেগুলো বর্গ আছে এগুলো ইজি। কেন ইজি? মানে তোমরা যে নামাটা পড়েছো 1 থেকে 10 সেগুলোর ভিতরে জানতে পারো। তুমি যখন 9 ঘরে নামতে পারো 9 9 9 9 81, বা তুমি যখন 7 ঘরে নামতে পারো 7 7 49, এগুলো সহজ। কিন্তু এটা সহজ না। কেন বলতে পারো? এতে তুমি তো 11 ঘরে নামটা পড়েছো 10 পর্যন্ত, 10-এর পরে তো পড়নি, ঠিক না? পড়েছো? পড়নি। এই সেজন্য এটা একটু কঠিন, তাই না? যেমন তুমি 16 ঘরের নামটা পড়েছো কত পর্যন্ত? 10 পর্যন্ত। 16 10 160, কিন্তু তুমি তো 16 ঘরের নামটা 16 পর্যন্ত পড়নি, সেজন্য এটা একটু কঠিন। এগুলো বের করার সহজ পদ্ধতি আছে, দেখো কিভাবে বের করি। একটু মুছে নেই। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু ব্যাক করে বিছানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো মোবাইলে। দেখো আমরা যখন 1 বর্গ করেছি 1, এটা তোমরা সবাই মোটামুটি সবাই জানো। হ্যাঁ, এখন 2 বর্গটা আমি কিভাবে বের করি? দেখো 2 বর্গ, 2 বর্গটা বের করবো। 2 ডাবল কত বলো তো? 4, ঠিক আছে? 4 থেকে 1 বিয়োগ দাও, কত হয়? 3। মনে রাখো এই সংখ্যাটাকে কি করবো, যেটা তোমাকে বর্গ বের করতে হবে সেটা ডাবল করবা। হ্যাঁ, তাহলে 2 ডাবল কত বলো? 2 গুণন 2 4, ঠিক আছে? 4 থেকে 1 বিয়োগ দেবা 3। এই 3টা তুমি আগের সংখ্যার সাথে যোগ করবা, ঠিক আছে? তাহলে 3 সাথে যদি আমি 1 যোগ করি কত? 4। ওকে, এবার 3 বর্গ কত দেখো? 3 বর্গ, 3 ডবল দ্বিগুণ করবা তুমি। 3 দ্বিগুণ করলে কত? 6, ঠিক আছে? এবার 6 থেকে তুমি 1 বিয়োগ দাও, কত পাচ্ছ? 5, ঠিক আছে? এই 5-এর সাথে 4 যোগ করলে কত হয়? 9, ঠিক আছে? এবারে আমরা আর এভাবে করবো না, হ্যাঁ, সরাসরি করি। দেখো তোমার পারবে। 4 বর্গ, ঠিক আছে? 4 বর্গ কিভাবে হয়? আমি 4 ডবল কত? 8, 8 থেকে 1 বিয়োগ দিলাম 7, তাহলে ওই আগে পেয়েছি কত? 9, 9-এর সাথে 7 যোগ করি 16। এভাবে তুমি 10 পর্যন্ত বের করতে পারো। হ্যাঁ, না পারলে নামাতার মাধ্যমে যদি তুমি জানো ভালো। এবার 11 থেকে দেখি আমরা। হ্যাঁ, 11 থেকে কিভাবে করি? এখানে দেখো 11। এখন তুমি 10 পর্যন্ত নামাতা জানো ইজি ভাবে, 10 10 100। 11 ক্ষেত্রে কিভাবে হবে? আমি 11-র প্রথমে কি করবো মনে আছে? দ্বিগুণ করবো। প্রথমেই দ্বিগুণ করবো, যে সংখ্যাটা দেবে প্রথমে সেটাকে দ্বিগুণ করবো। 11 দ্বিগুণ করলে কত হয়? 11 দ্বিগুণে 22। 22 থেকে এবার কি করবা বলো তো? 1 বিয়োগ দেবা। তো 22 থেকে 1 বিয়োগ দিলে কত? 21। এই 21 আর পেয়েছিল আগে ছিল কত? 10-এর বর্গ 100, 21-এর বর্গ 121, 11-এর বর্গ। এবার 12-এর বর্গ কত বলো? 12 দুগুণে কত? ডাবল করে প্রথমে 12 দুগুণে কত? 24, ঠিক আছে? এবার 24 থেকে 1 বিয়োগ দাও, কত? 23। এই 23-এর সাথে 121 যোগ করলে কত? 144, তাই না? তুমি 3-4 বার প্র্যাকটিস করবা। 3-4 বার এরকম প্র্যাকটিস করলে তোমার একদম ইজিলি মুখস্থ হয়ে যাবে বা মেমোরিতে ঢুকে যাবে। হ্যাঁ, এবার আসো 13-এর বর্গ। 13-এর বর্গ কত? তাহলে আমরা 140 পর্যন্ত পেয়েছি 12 বর্গ। তাহলে 13 দুগুণে কত? 26, ঠিক আছে? 26 থেকে তুমি আগের মতো 1 বিয়োগ দাও 25, 140-এর সাথে 25 যোগ করে কত? 159। 159 না, সরি 169, 169। এবারে 13-র পরে আমি 14 লিখলাম। আচ্ছা, সবগুলি করি। হ্যাঁ, 14-এর বর্গ কত? 169 পর্যন্ত পেয়েছো। 14 দুগুণে কত? 28, 28 থেকে 1 বিয়োগ দাও, কত? 27। এবার 169-এর সাথে 27 যোগ করে কত? 196। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এভাবেই তোমার সবগুলো করি। যদি দু একটা না জানি তখন কাছাকাছি যেটা বর্গ জানি, ঠিক আছে, সেটার সাথে এভাবে রিলেশন করে আমি বের করার চেষ্টা করি। তোমরা প্র্যাকটিস করো, পেরে যাবা, ঠিক আছে? এভাবে তুমি করো, একদম 20 পর্যন্ত তোমরা করো, হয়ে যাবে। হ্যাঁ, তোমরা তো 20 পর্যন্ত করলা এইভাবে। এখন 21টি একটু দেখে কিভাবে করে। হ্যাঁ, এটা তোমরা জেনে রাখো। তোমরা 20-এর বর্গ কত পেয়েছো? নিশ্চয়ই 400 পেয়েছো। হ্যাঁ, 400 বের করে আরো সহজ টেকনিক দেখো। 2 দুগুণে কত? 4, আর সামনে 2টি শূন্য। যে সব সংখ্যার সামনে শূন্য থাকে না, সেগুলো বর্গ বের করা খুবই সহজ। কিভাবে সব তোমরা দেখো। যদি বের করতে বলে 30 গুণন 30
বা 40 গুণন 40, ঠিক আছে? এগুলো তোমরা খুব সহজে বের করে রাখবা, ঠিক আছে? দ্রুত বের করে ফেলবা। 3 3 কত? 9। সামনে যে কটা শূন্য আছে একদম যোগ করে সে কটা শূন্য, একটা দুটো শূন্য বসে দেবো। এবার 4 4 কত বলো? 16। 16 সামনে কটা শূন্য? একটা দুটো শূন্য বসে দেবো, ঠিক আছে? 50 বর্গ এরকম বের করো। হ্যাঁ, তোমরা বলো তো 50 বর্গ কত? হ্যাঁ, 5 5 কত? 25। সামনে কটা শূন্য? দুটো শূন্য, ঠিক আছে? এভাবে বের করে নেবা। এখন আমি যেটা করবো সেটা হলো, দেখো 21 বর্গ বের করবো। হ্যাঁ, 21 বর্গ বের করবো কোন নিয়মে? এতক্ষণ যেটা করছি সেই নিয়মে বের করবো 21 বর্গ। হ্যাঁ, তো দেখো আমরা 20 বর্গ তো তুমি এইমাত্র দেখলে 400, ঠিক আছে? এবার 21 বর্গ, তাহলে 21 বর্গের জন্য আগের নিয়মটা কি মনে আছে? 21 দ্বিগুণ করলাম, 21 দ্বিগুণ করলে কত হয়? 21 দ্বিগুণে 42, তাই না? তা 42 থেকে প্রায় 1 বিয়োগ দাও, 42 থেকে 1 বিয়োগ দিলে কত? 41। হ্যাঁ, 41 আর আগে কত? 400, তাহলে কত? 400 আর 41 441, তাই না? কি ইজি না অনেক? এভাবে তুমি বের করে ফেলবা, ঠিক আছে? তো তোমরা, আমি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো কিভাবে বর্গ বের করে। হ্যাঁ, এখন এই তোমাদের অনুষ্ঠানটা মানে আমরা যদি প্র্যাকটিস করি, অনুশীলন করি, আরো কিছু বিষয় একটু জানতে হবে। সেটা হলো তোমাদের জানতে হবে গুণনীয়ক কি, মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি। হ্যাঁ, আমরা ওইটা একটু জানার চেষ্টা করি। দেখো তোমরা, হ্যাঁ, প্রথমে দেখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মনে রাখবে সবাই। তারপরে কি বলতো? যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি একটু দেখো। মানে তোমাকে একটা সংখ্যা নিলা, ওই সংখ্যাটা ছাড়া, হ্যাঁ, আর এক ছাড়া আর কিছু দিয়ে যদি তুমি ভাগ করতে না পারো সেটাই তোমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? যেমন ধরো 5, তুমি 5কে, হ্যাঁ, যেমন ধরলাম আমি কি লিখলাম 5কে তুমি 1 ছাড়া আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে না। দিলে মানে নিঃশেষে বিবাদ হবে না, মানে শেষে শূন্য হবে না, অন্য কিছু থাকবে। হ্যাঁ, সেরকম আর কিছু হয় না। তাই 5কে তুমি 1 দিয়ে যদি ভাগ দিতে পারো, আর 5 দিয়ে ভাগ দেবে, 2 দিয়ে পারো না, কারণ 2 দিয়ে 4 1 অবশিষ্ট থাকে। 3 দিয়ে পারো না, 3 অক্ষে 3, 2 অবশিষ্ট থাকে, ঠিক আছে? তাহলে তুমি 5কে তুমি 1 এবং 5 ছাড়া পৃথিবীর আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারতেছো না। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে পারতেছো না, মানে দুইটাই হইতেছে কি, শুধু 5 দিয়ে ভাগ দিতে পারতেছো আর 1 দিয়ে ভাগ দিতে পারতেছো। মনে রাখবে, শুধু ওই সংখ্যাটাকে দিয়ে ভাগ দিতে পারতেছো আর 1 দিয়ে ভাগ দিতে পারতেছো, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা। আর যেটা এরকম না, ঠিক আছে, সেটা হলো যৌগিক সংখ্যা। মানে তাহলে এরকম না মানে কি রকমের? মানে সেই সংখ্যাকে আরো অন্য সংখ্যার দ্বারা ভাগ দেওয়া যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে ধরো 6, 6কে দেখো, 6কে তুমি 2 দিয়ে ভাগ দিতে পারো, তাই না? সরি, দেখো 6কে 2 দিয়ে ভাগ দিতে পারো। 6 অক্ষে কত? 3 দুগুণে 6, 3। আবার 6কে তুমি 3 দিয়েও ভাগ দিতে পারো, 3 দিয়ে ভাগ দিলে 2। আবার 6কে তুমি তো আগেই দেখলে যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে কত হয়? 1। আবার 6কে তুমি কত দিয়ে ভাগ দিতে পারো? 1 দিয়ে। এখন যদি আমি শুধু 6কে 1 আর 6 দিয়ে ভাগ দিতে পারতাম, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে না দিতে পারতাম, তাহলে কিন্তু এটা মৌলিক সংখ্যা। এখন যেহেতু একটার বেশি হইতেছে, ঠিক আছে, মানে 3 দিয়েও ভাগ দিতে পারতেছি, 2 দিয়েও ভাগ দিতে পারতেছি, সেক্ষেত্রে এটা কি সংখ্যা বলতো? যৌগিক সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছো? এটা ইজি আছে, তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। মানে এখানে কিন্তু তুমি যখন মৌলিক সংখ্যা হবে তখন শুধুমাত্র এরকম 2টা পাবে, ঠিক আছে? 1 পাবে আর কত পাবে? 5 পাবে, মানে ওই সংখ্যাটাই পাবে। আর যখন যৌগিক সংখ্যা কমপক্ষে 3টা পাবে, 3টা 4টা 5 অসংখ্য পাইতে পারো, কিন্তু কমপক্ষে 3টে পাবে, 3টে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে যখন যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা হলে কমপক্ষে, সেক্ষেত্রে 2টে সংখ্যা দ্বারা। একটা জিনিস মনে রাখো, শুধু এক আমাদের মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, ঠিক আছে? এটা মনে রাখবা, এক না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা কি বুঝতে পেরেছি। এখন তোমাদের বলি 9 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? হ্যাঁ, ঠিক আছে, দেখো 9কে আমরা কত দিয়ে ভাগ দিতে পারতেছি? 9কে 1 দিয়ে ভাগ দিতে পারতেছি, 3 দিয়ে ভাগ দিতে পারতেছি। আর কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি? কত দিয়ে পারি বলো তো? 3। এই যে 3 দিয়ে ভাগ দিতে পারি, 3টে হয়ে গেল, তাই না? 2টো হলে তো তোমার মৌলিক সংখ্যাতে 3 দিয়েও ভাগ দিতে পারি, তার মানে এটা মৌলিক সংখ্যা, এটা কি সংখ্যা?
যৌগিক সংখ্যা। ধরো সিম্পল 12, 12কে কত দিয়ে ভাগ দিতে পারো? 1 দিয়ে, ওকে, 12 দিয়ে, ওকে। এরপর পারো 2 দিয়ে, 4 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, কতগুলো? তার মানে এটা কি সংখ্যা? না, হ্যাঁ, যৌগিক মৌলিক সংখ্যা না, এটা আসলে যৌগিক সংখ্যা। বুঝতে পেরেছো? ওকে। এরকম ধরো 30, 30কে তুমি কত দিয়ে ভাগ দিতে পারো? 1 দিয়ে পারো, 30 × 30, 2 দিয়ে পারো, 15 × 30, 3 দিয়ে পারো, 3 × 10 = 30, এরপর পারো 5 দিয়ে, 5 × 6 = 30, 6 দিয়ে পারো, 5 × 6 = 30, 10 দিয়ে পারো, 3 × 10 = 30, 15 দিয়ে পারো, 15 × কত? 30, আর 30কে 30 দিয়ে ভাগ দিতে পারো। তার মানে 30 আমাদের কি সংখ্যা বলো তো? যৌগিক সংখ্যা। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এবার আর দুইটা মৌলিক সংখ্যা বের করি। যেমন ধরো 13, 13কে তুমি এক ছাড়া আর 13 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবে না, চেষ্টা করে দেখো। সেজন্য আমাদের 13 হলো মৌলিক সংখ্যা। হ্যাঁ, এবারে তোমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি বলতো? গুণনীয়ক। হ্যাঁ, তোমাদের অনেকে ধরতে পেরেছো গুণনীয়ক। গুণনীয়ক কি? গুণনীয়ক হলো একটা সংখ্যা, হ্যাঁ, সেই সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় সেটাই হলো ওই সংখ্যার গুণনীয়ক। বলছি একটা সংখ্যা, সেই সংখ্যাকে, ঠিক আছে, যতগুলো সংখ্যা দ্বারা কি করা যায়? ভাগ দেওয়া যায়, সেটাই কি ওই সংখ্যার গুণনীয়ক। যেমন ধরো তুমি 30, 30-এর গুণনীয়ক, তাই না? 30-এর গুণনীয়ক, তাহলে 30-এর গুণনীয়ক কি সেটা আমরা একটু জানি। 30কে তুমি 1 দ্বারা ভাগ দিতে পারো, ওকে, তাহলে 1 তোমার 30-এর গুণনীয়ক। 2 দিয়ে ভাগ দিতে পারো, 15 × 30, কিন্তু সেজন্য 2 তোমার গুণনীয়ক। 3 দিয়ে দিতে পারো, 3 × 10 = 30, সেজন্য 3 তোমার গুণনীয়ক। 4 দিয়ে পারো না, 5 দিয়ে পারো, 5 × 6 = 30, হ্যাঁ, আবার 6 দিয়ে পারো, 5 × 6 = 30, 7 দিয়ে পারো না, 8 দিয়ে পারো না, 9 দিয়ে পারো না, 10 দিয়ে পারি আমরা, তাই না? 3 × 10 = 30, আর কত দিয়ে পারি? সরাসরি 15 দিয়ে পারি, 15 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে হয় না, কিন্তু চেষ্টা করে দেখতে পারো। হ্যাঁ, 15 × 30, ঠিক আছে। এই যে যতগুলো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পেরেছি 30কে, সেটাই হলো কি বলতো? এই 30-এর এগুলো গুণনীয়ক। ওকে, বুঝতে পেরেছো? তোমরা 50-এর গুণনীয়ক বের করবে, করে আমার কমেন্টে লেখো, কমেন্ট বক্সে লিখো, যারা ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, যারা ভিডিওগুলো দেখবে তারা 50-এর গুণনীয়ক বের করে আমার কমেন্ট বক্সে লিখো। এরপরে আমরা মৌলিক গুণনীয়ক জানি। হ্যাঁ, মৌলিক গুণনীয়ক কি সেটা আমাদের একটু কাজে লাগবে, ঠিক আছে। আর যৌগিক গুণনীয়ক কি? যৌগিক গুণনীয়কটা জেনে রাখো, কিন্তু এটা কাজে আপাতত তোমাদের কাজে লাগবে না। হ্যাঁ, কিন্তু মৌলিক গুণনীয়ক যেটা, সেটা তোমাদের কাজে লাগবে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম, হ্যাঁ, 1 মৌলিক সংখ্যা না, ঠিক আছে। এখন 30-এর মৌলিক গুণনীয়ক দেখো, 30-এর মৌলিক গুণনীয়ক 1 মৌলিক সংখ্যা না, একজন 1 কাটা। তুমি জেনেছো 2 মৌলিক সংখ্যা, তাহলে 30-এর মৌলিক গুণনীয়ক কত? 2। 3 মৌলিক সংখ্যা, তাহলে 30-এর মৌলিক গুণনীয়ক কত? 3। 5 মৌলিক সংখ্যা, 30-এর মৌলিক গুণনীয়ক কত? 5। 6, এই 6 কি মৌলিক সংখ্যা? না, কারণ 6, 2 এবং 3 এবং 1 এবং 6 4টা সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়, সেজন্য 6 কি না বলো? মৌলিক সংখ্যা না। এটা কিন্তু হবে না। 10ও মৌলিক সংখ্যা না, হ্যাঁ, কারণ 5 দিয়ে 2 দিয়ে দেয়। 15ও মৌলিক সংখ্যা না, ঠিক আছে। তাহলে তুমি কি জানলা বলো? 30-এর মৌলিক গুণনীয়ক কি? অবশ্যই 2, 3 এবং 5। বুঝতে পেরেছো? আরেকটা দেখে তোমাদের 20 না, আমি 24 নিই। হ্যাঁ, 24কে তুমি কত দ্বারা ভাগ দিতে পারো? 1 দ্বারা পারো। 24-এর গুণনীয়ক, হ্যাঁ, তাহলে তুমি 1 দ্বারা ভাগ দিলে যদি হয় 1, তারপর তুমি 24-কে 2 দিয়ে ভাগ দিতে পারো, 12 × 2 = 24, 2। 3 দিয়ে ভাগ দিতে পারো, 3 × 8 = 24, তাই না? 4 দিয়ে পারো, 4 × 6 = 24। 5 দিয়ে পারো না, 6 দিয়ে পারো, 4 × 6 = 24। 8 দিয়ে পারো, 3 × 8 = 24। 9 দিয়ে পারো না, 10 দিয়ে পারি না আমরা, 11 দিয়ে পারি না, 12 দিয়ে পারি, তাই না? 12 × 24। আর এরপর আর পারা যাবে না, এরপর সরাসরি ডিরেক্ট 24 অক্ষে 24। এখন দেখো, 1 তো মৌলিক সংখ্যা না, তোমাদের বলেছিলাম, তো 1 কাটা। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা না, 4 মৌলিক সংখ্যা না, 5 না, 6 না, 8 না, 12 না,
24 না, মানে 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা নেই যেগুলো মৌলিক সংখ্যা। হ্যাঁ, 2 এর বড় যত পৃথিবীতে জোড় সংখ্যা আছে সবগুলো যৌগিক সংখ্যা। কেন বলতে পারো? কারণ প্রতিটা জোড় সংখ্যাকেই তুমি 2 দিয়ে ভাগ দিতে পারো, কিন্তু শুধুমাত্র 2, একমাত্র 2 জোড় সংখ্যা, যেটা মৌলিক সংখ্যা। আর যতগুলো তুমি মৌলিক সংখ্যা পাবা, ঠিক আছে, সবগুলো বিজোড়। কিন্তু কিছু মৌলিক সংখ্যা আবার বিজোড় সংখ্যা পেতে কিছু মৌলিক সংখ্যা, কিছু জোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে তুমি কি দেখতে পাইতেছো? দেখো 24-এর গুণনীয়ক, এগুলো সবই কিন্তু 24-এর গুণনীয়ক। তার ভিতরে মৌলিক সংখ্যা কত? 2, 3, আর কিছু আছে? নেই। তাহলে 24-এর মৌলিক গুণনীয়ক মাত্র দুটো। এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো, তোমরা বুঝতে পারবা। তোমরা একটা কাজ করো, সামনে অঙ্কগুলো যদি তোমরা করতে চাও, অবশ্যই এতক্ষণ যেগুলো আলোচনা হয়েছে সেটুকু আলোচনা তোমরা একটু আরেকবার দেখে নাও, তোমাদের জন্য খুব ইজি হবে। হ্যাঁ, তোমরা খুব সহজে অঙ্ক বুঝতে পারবে। আমি মনে করি যতটুকু আলোচনা হয়েছে এখন পর্যন্ত, এতটুকু যদি কেউ বুঝতে পারে, সে অনেকে নিজে নিজে অঙ্ক করতে পারবে। হ্যাঁ, আসো এবারে আমরা অনুশীলনী অঙ্কে যাই, তোমাদের মূল অঙ্কে। তোমাদের অঙ্ক প্রথমটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, তাই না? একটু লেখি, দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আমি দ্রুত লিখি, হ্যাঁ, সাহায্যে বর্গমূল, ঠিক আছে, নির্ণয় করতে হবে, নির্ণয় কর। আচ্ছা, আমরা করি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটা কি 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 আছে? ক 169। তাহলে 169-এর বর্গমূল কি? হ্যাঁ, 169 এর মৌলিক গুণনীয়ক দ্বারা আমরা একে ভাগ করি। তাহলে এই মৌলিক গুণনীয়ক কি? 2 দিয়ে বিজোড় সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, ঠিক আছে। জোড় সংখ্যা 2 দ্বারা কোনো বিজোড়কে বিজোড় সংখ্যাকে ভাগ দেওয়া যায় না। তাহলে আসো 3 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা একটু দেখি। 1 আর 6 কত? 7, 7 আর 6 কত? 16, 16কে কি 3 দিয়ে ভাগ দেওয়া যায়? যায় না। তার মানে এটা মৌলিক সংখ্যা কি 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না। 5 দিয়ে ভাগ দিতে হলে অবশ্যই তোমার শেষে কি লাগে? 5। হ্যাঁ, তাহলে এটাও হবে না। এবার 7 দিয়ে, হ্যাঁ, 7 দিয়ে তোমরা চেষ্টা করে দেখতে পারো, 7 দিয়েও হয় না। হ্যাঁ, 7 দিয়ে এটা হয় না। তুমি কিভাবে দেখতে পারো? আমি একটা দেখিয়ে দিই, তারপর এগুলো দেখাবো না। 1, 6, 9, হ্যাঁ, এইভাবে যদি করি 7 দিয়ে কত? 14 থাকে কত? 2, 9, 29, 4, 7, 28, তাই না? 2, 8, 1, দেখো হয় না, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে ভাগ, ঠিক আছে, 7 দিয়ে 14, এখানে থাকবে 2, হ্যাঁ, ঠিক আছে, ভাগ। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে হয় না। এরপরে কত? 7-এর পরে মৌলিক সংখ্যা কত? 11। হ্যাঁ, তোমরা এভাবে করো, 11 দিয়েও হবে না। এরপরে আসে 13, ঠিক আছে। 13 দিয়ে এটাকে ভাগ দেওয়া আসলে যায়, ঠিক আছে, যায়। হ্যাঁ, তাহলে 13 গুণ করলে কত? হ্যাঁ, 13 গুণ করলে 169। তাহলে আমরা এবার লিখব 169 এর মৌলিক গুণনীয়ক, ঠিক আছে, মৌলিক গুণনীয়ক। 169 এর মৌলিক গুণনীয়ক কত বলতো? তোমরা জোড়ায় জোড়ায় লিখবা। 13 গুণন কত? 13। হ্যাঁ, তো এটাকে তুমি জোড়া জোড়া লিখবো, আমরা তখন এটা বর্গমূল করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 169 এর বর্গমূল। তো জোড়া জোড়া করার ক্ষেত্রে আমাদের তো এক জোড়া আছে, তাই না? এক জোড়া ক্ষেত্রে 13 গুণন 13। হ্যাঁ, 13 গুণন 13কে তুমি এভাবে লিখবা 13 স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। এখন স্কয়ার লিখে যখন আমি বর্গমূল শব্দটা নিয়ে আসবো, তখন এ ধরনের একটা রুট চিহ্ন দিবে। হ্যাঁ, আগে একটু রুট চিহ্ন দিবে, এরপর এভাবে একটা রুট চিহ্ন দিবে, ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখো, এই স্কয়ার আর মানে স্কয়ার মানে বর্গের ইংরেজি তোমার স্কয়ার। হ্যাঁ, এই বর্গ এবং এই রুট,
হ্যাঁ, মানে রুট মানে এখানে বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্নটা এরকম, তো এটাকে আমরা ইংলিশে রুট বলি। হ্যাঁ, তুমি রুটই বলো। তো এই বর্গ এবং রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা গেলে তোমার থাকে কি বলতো 13। ঠিক আছে, তাহলে মানে তুমি কত পাইতেছো 169 এর বর্গমূল কত আমরা 13 পাইতেছি। আমরা আরেকটু করবো, ঠিক আছে। এরপরে আছে কত 529 1521, 529 যেটা আছে সেটা আমরা করি। খ নম্বর দেখো 529, তাহলে আমরা প্রথমে 529 এর কি করবো বলতো, মৌলিক সংখ্যা দ্বারা একে ভাগ করবো। 2 দিয়ে তো যায় না, তাই না? 3 দিয়ে যায় কিনা দেখি। 9 আর 2 কত 11, 11 5 কত 16, 3 দিয়ে এটা যাবে না। হ্যাঁ, তারপরে 5 দিয়ে তো এটা যাবে না। এরপরে তোমার 6 দিয়ে, 6 তো জোড় সংখ্যা, 7 দিয়ে, ঠিক আছে, 7 দিয়ে আমরা একটু দেখি। 52 9, 7 দিয়ে 7 সাথে কত আমাদের 49, তাই না? 49, আর এটা 7 থাকে কত আমাদের 3 9। হ্যাঁ, এটাও দেয় না, তাই না? 5 7 35, 35 তার থাকে, থেকে যায় 4। তারপরে তুমি দেখো এভাবে 11 দিয়ে করো, হবে না, ঠিক আছে। 12 দিয়ে, 12 তো জোড় সংখ্যা, 13 দিয়ে হচ্ছে না। এরপরে 13 পরে মৌলিক সংখ্যা কত 17, তাই না? 17 দিয়ে হয় না। তারপরে তোমার 19 দিয়ে করো, ঠিক আছে। 19 মনে আছে তোমাদের কারো 361, হ্যাঁ, 19 দিয়ে হয় না। এরপরে তোমার 19 পর্যন্ত আমরা করছি, তাই না? 21ও করেছি, 21 কত 441, এটা হয় না। তারপরে তুমি 23 গুণ করতে পারো। হ্যাঁ, 23 গুণ করে দেখো হয় কিনা। 23 3 3 9, হ্যাঁ, হতে পারে, তাই না? আর 3 দুগুণে কত 6, তারপরে 3 দুগুণে 6, 2 দুগুণে কত 4, 9 2 5 হয়েছে, তাই না? হয়ে গেল। আচ্ছা, তাহলে 500 কত 29। এটা ওই যে আমরা একটা পদ্ধতি করেছিলাম না? হ্যাঁ, কি পদ্ধতি? বর্গ বের করার পদ্ধতি। হ্যাঁ, সেটা দিয়েও করতে পারি। কিভাবে দেখো, তুমি কিন্তু মানে 20-এর বর্গটা জানো, এটা তোমাকে জানতে হবে, মানে ঢুকে ফেলতে হবে মাথায়। হ্যাঁ, 20-এর বর্গ, 30-এর বর্গ, 40-এর বর্গ, এগুলো তোমার মাথায় ঢুকে ফেললাম। এরপরে আসো 20-এর বর্গ কত 400, তাহলে 21-এর বর্গ কত 421, ঠিক আছে। 22-এর বর্গ কত 22 দুগুণে কত 40, 40 থেকে তুমি 1 বিয়োগ দাও, কত হয় 43, ঠিক আছে। এই 43 যোগ করবে কতর সাথে 441-এর সাথে, তাহলে 441-এর সাথে তুমি যদি 43 যোগ করো কত 484, এবং 484টা যদি তুমি জানো, এরপরে 484-র সাথে 484, হ্যাঁ, 484 এবার 23-এর বর্গ করবে, তাই না? 23 দুগুণে কত 46, 46-এর সাথে তুমি কত যোগ করবে বলো তো? হ্যাঁ, বিয়োগ করবে 45, তাহলে এটার সাথে 45 যদি যোগ করি, ঠিক আছে, তখন কত হবে 529। হ্যাঁ, তোমরা যোগ করে নেবা। এভাবে করলে তোমাদের জন্য ভালো হবে। প্র্যাকটিস করতে করতে তোমরা বিষয়গুলো খুব দ্রুত জানবে এবং দ্রুত অঙ্ক করতে পারবে। হ্যাঁ, আরে না পারলে তখন এভাবে করে নে। আচ্ছা, এখন পরের অঙ্কটা, এই অঙ্কটা করি, তাই না? তাহলে আমরা কত পাচ্ছি 23। 23-কে 23 দ্বারা ভাগ দিলে কত হয় 23, তাই না? আর কোন সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি না, ঠিক আছে। কারণ কি বলতো, মনে আছে এটা মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা তো আর 1 আর 23 দ্বারা কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো 529 এর গুণনীয়ক। হ্যাঁ, এই লেখাগুলো সিম্পল, প্রতিটা ক্ষেত্রে একই রকমের। 529 এর গুণনীয়ক কত 23 গুণন 23, এবারে লাগবে 500, সুতরাং 529 এর বর্গমূল, তাই না? আমাদেরকে বর্গমূল বের করতে বলেছে, তাই না? বর্গমূল, বর্গমূল কত? এই বর্গমূলের ক্ষেত্রে কি চিহ্ন দেবো আমরা? এরকম একটা চিহ্ন দেবো, এটাকে আমরা বলি রুট। মানে কি চিহ্ন? রুট। আর হ্যাঁ, রুট, এই রুটের শব্দ হলো গিয়ে মূল। হ্যাঁ, রুটের শব্দ কি মূল, এটাকে আমরা রুট। আচ্ছা, এখন 500 কত আমাদের 29,
529কে আমরা কিভাবে লিখবো? কিছুক্ষণ আগে জোড়া ধরা সাজাবো, 23 গুণন 23। তো 23 গুণন 23 কিভাবে লিখবো আমরা? রুট 23 স্কোয়ার, তাই না? 23 বর্গ যা 23 স্কোয়ার একই, হ্যাঁ, স্কোয়ার এস কিউ ইউ এ আর স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ারের বাংলা হলো তোমার বর্গ, ঠিক আছে? তাহলে 23-এর বর্গ এখন স্কোয়ার আর এই যে তোমার রুট, হ্যাঁ, এটা তোমার কাটা থাকে কি 23। তাহলে তুমি কত পাচ্ছ? 529-এর বর্গমূল আসলে কত? 23, ঠিক আছে? উত্তর 23। ঠিক আছে, আমরা আরেকটা করি, সেটা হলো 1521। তো 1521 লিখি, দেখো 1521কে তুমি কত দিয়ে ভাগ দিতে পারো? অবশ্যই বিজোড় সংখ্যা, কারণ শেষে 1 আছে। 3 দিয়ে পারবে না, দেখি। 1 আর 5 কত? 6, 6 আর 2 কত? 8, 8 আর 1 9। মানে 3 দিয়ে ভাগের শর্ত হলো এই সংখ্যাগুলো যদি তুমি যোগ করো, সংখ্যাগুলো না, এগুলো অঙ্ক, তাই না? মানে সংখ্যার অঙ্ক কি তোমরা জানো? তার যদি না জানো তাহলে একটু দেখো। এতে 1521 লিখেছি, এটা একটা সংখ্যা, হ্যাঁ, আর এটার ভিতরে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয়, শতক, সপ্তম, এগুলো বলি আমরা অঙ্ক, তাই না? তাহলে এই অঙ্কগুলো যোগ করার পরে যেটা পাবো, হ্যাঁ, কত পেয়েছি? 9। এই 9কে যদি আমার 3 দিয়ে ভাগ দেয়, তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ দেওয়া যাবে। 9 পেয়ে দিতাম, 12 পেতাম, তাকেও ভাগ দেওয়া যেত। যদি 15 পেতাম, তাকেও ভাগ দেওয়া যেত। কিন্তু যদি আমি 14 পাই, তাকে কি ভাগ দেওয়া যাবে? বলো তোমরা, যাবে না, ঠিক আছে? তাহলে যদি 14 পেতাম, তাহলে এই সংখ্যাটা ভাগ, মানে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ দেওয়া যাইতো না। তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ দিই, তাই না? 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 কে তো ভাগ দেওয়া যায় না, তাই? 5কে 15কে দেয়, তাই না? 15কে যদি ভাগ দেওয়া যায়, তাহলে 3 5 কত বলো? 15, ঠিক আছে? 5 পাইলাম। তো 5 পাওয়ার পরে এরপরে দেখো আমরা আছে 2। এখন এইটা কিন্তু তোমরা অনেকে ভুল করো, হ্যাঁ, হয়তো তোমরা কিছু স্টুডেন্ট জানো, কিন্তু অনেকে ভুল করো। এখন দেখো, এই 3 দিয়ে কিন্তু আমি প্রথমে একটা সংখ্যা নেব, একটা, দুটো সংখ্যা না। 3 দিয়ে কি আমি 2কে ভাগ দিতে পারি? পারি না। যদি না পারি, তখন একটা শূন্য বসাই দেবা। মানে মনে রাখবে এটা মাথার ভিতরে, 3-এর থেকে বা এখানে যে সংখ্যাটা থেকে, তার থেকে যদি এই সংখ্যাটা ছোট থাকে, ঠিক আছে, তখন এখানে একটা শূন্য হবে, ঠিক আছে? তাহলে 3 দিয়ে আমার 2কে ভাগ দেওয়া যায় না, তাহলে আমাকে কত নিতে হবে বলো তো? 21। 21কে ভাগ দেওয়া যায়, 3 7 কত? 21। ক্লিয়ার? এবার আমি ভাগ দেবো কত দিয়ে বলো তো? আবার 3 দিয়ে। তো এবার আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে কত পাচ্ছি? 3 5-এর ভিতরে যায় কতবার? একবার। থাকে কত? 20। 3 20-এর ভিতরে কতবার যায়? 3 18, তাই না? তারপরে থাকে কত? 7। 7-এর ভিতরে কতবার যায় বলো তো? সরি, 7 না, 27। 27-এর ভিতরে যায় 9 বার, ঠিক আছে? এরপরে আসো, এই যে 169, প্রথম যে তোমার ক নম্বর অঙ্কটা করেছো, সেখানেই দেখেছো, তাই না? 169-কে 13 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না, তাই না? মৌলিক সংখ্যা 13 ছাড়া। তাহলে আমরা 13 দিয়ে ভাগ দিই, কত পাই বলো? 13। ক্লিয়ার? ওকে। তাহলে আমি এই যে এখন আমরা কি লিখবো বলো তো? 1521 এর কি বলো তো? গুণনীয়, হ্যাঁ, নিয়ম। 1521 এর গুণনীয় কত? 3 গুণন 3 গুণন 13 গুণন 13। আচ্ছা, তাহলে এটার 1521 এর এখন কি লিখবো আমরা? বর্গমূল। তাহলে বর্গমূল কি হয়? আগের মতো বর্গমূল বললে আমরা তো এরকম চিহ্ন দেবো, তাই না? তাহলে 13 3 গুণন 3 গুণন 13 গুণন কি বলো তো? 13। এখন এখানে একটু কিন্তু মজার বিষয় আছে, তোমরা এটা খেয়াল রেখো। এরপরে আমি আবার রুট দিলাম, তো জোড়া ধরে সাজাবো, ঠিক আছে? 3-এর উপরে একটা এরকম দেবো, হ্যাঁ, আর এই যে 13 উপরে আমরা একটা এরকম গুণ চিহ্ন দিয়ে এরকম 13 স্কোয়ার, হ্যাঁ, এরকম দেবো। এটা চাইলে তুমি একটু অন্যভাবে লিখতে পারো, একটু লিখে নেবো, তাই না? এই লিখতে পারো এইভাবে, জোড়া ধরে আগে সাজাই আমরা 3 গুণন 3, আবার 13 গুণন 13, হ্যাঁ, এ পর্যন্ত। মানে যতটুকু সংখ্যা লিখবে এবং ততটুকু রুট চিহ্নটা দেবা, হ্যাঁ। আমরা এখানে করি, বাকিটুকু তোমরা দেখো। এরপরে রুট চিহ্ন দিলে আবার, তাহলে এবার 3-এর বর্গ কত? 3। এবার এই গুণ, এই গুণ। এরপর 13-এর বর্গ কত? 13 স্কোয়ার, এরকম দিলে, তাই না? এখন
হ্যাঁ, তোমরা আগে সপ্তম শ্রেণীতে দেখেছো এ স্কোয়ার গুণন এ স্কোয়ার, হ্যাঁ, এরকম যদি আমাদের থাকে, ঠিক আছে, সরি এ স্কোয়ার গুণন এ স্কোয়ার, স্কোয়ার গুণন যদি বি স্কোয়ার থাকে, এরকম থাকলে তাহলে আমরা এ আর বি একসাথে লিখে এরকম স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। কেন ব্র্যাকেট মানে কি, দুটোর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে কি আছে, স্কোয়ার আছে। ঠিক একইভাবে আমরা এখানে লিখবো 3 গুণন কি 13, এই দুটো মিলিয়ে একসাথে স্কোয়ার দেবো, তার মানে 3 এর উপরে আমার স্কোয়ার আছে, ঠিক আছে, এবং 13 উপরেও কি স্কোয়ার বাই বর্গ আছে। এখন আমাদের আগের মতো এই স্কোয়ার আর এই রুট কাটা যাবে, থাকবে কত বলতো, 3 আর 13, তাহলে এবার 3 তোর কত 39, ঠিক আছে। তাহলে আমাদের বর্গমূল কত এবার বলো তো, 1521 বর্গমূল 39, ওকে। এরপর একটা দেখো, পরেরটা হলো তোমার 11,025 না, আচ্ছা এটা আমি করি, দেখো তোমরা 11,025, 11,000 ঘ নম্বর তোমাদের, তাই না, ঘ 11,025, তাহলে যেহেতু শেষে 5 আছে, যদি শেষে 5 থাকে বা 0 থাকে, অবশ্যই তোমরা 5 দ্বারা ভাগ দিতে পারো। তাহলে 11,025 তুমি কত দ্বারা ভাগ দিতে পারো, 5 দিয়ে, হ্যাঁ, 5 দুগুণে কত 10, তাই না, তারপর থাকে 11 থেকে 10 গেলে থাকে কত 2, 2 আর 10 যাইতেছে কতবার, 2 বার। এরপরে যে আগেরটার মতো, এরপরে আমাদের 2, এই 2 কে কি 5 দিয়ে ভাগ দেওয়া যায়, যায় না, ঠিক আছে, যেহেতু যায় না যেহেতু কি বলো 0, এটা মনে রাখবা। এখন তাহলে তোমাদের কতটুকু নিতে হবে, শুধু 2 নিলে হবে না, 25 নিতে হবে, 25 এর থেকে কতবার যাবে, 5 5 25, ক্লিয়ার। এরপরে আবার আসো, আবার 5 দেওয়া যাবে, 5 দ্বারা দেওয়া যাবে, 4 5 কত 20, থাকে কত 20, 20 এর ভিতরে যা কত বার 4 বার, তাই না। তারপরে এই দেখ এখানে একটা মজার বিষয়, এখানে সংখ্যা আছে একটা, কিন্তু সেটার ভিতরে যায়, যেহেতু যাচ্ছে সেটা তো আমার সুন্দর লাগতেছে না, এবার 5 অক্ষে 5, ওকে 421, তাই না। এবার ওই যে 2 দিয়ে তো যাবে না, জোর সংখ্যা না, তাই না, যেহেতু জোর সংখ্যা শেষে এক আছে, জোর সংখ্যা না। এবার 3 দিয়ে মনে আছে কিভাবে করতে হয়, 4 আছে কত 8, 9, 9 কে 3 দিয়ে যায়, তাহলে আবার আমরা 3 দিই, তাই না, 3 দিয়ে যদি দেই, 3 অক্ষে 3 থাকে কত 14, 14 তে 3 4 কত 12, থাকে কত 2 21, 21 এর ভিতরে যা কত 7 বার, তাই না, আবার 3 দিয়ে দিই, ঠিক আছে, 3 4 কত 12, থাকে কত 27, 3 9 27, তাই না। এখন দেখো 49 কে তুমি 3 দিয়ে ভাগ দিতে পারো, 4 আর 9 কত 13, 13 কে 3 দিয়ে পারো না, তাই না, আর 5 দিয়ে তো পারবেই না, কারণ 5 থাকলে তো শেষে 5 থাকলে লাগবে 0, তাহলে 7 দিয়ে দেখি, তাই না, 7 দিয়ে দেখো, 7 দিয়ে কি হয়, 7 7 49 যাচ্ছে। তাহলে এদের 11,025 এর মৌলিক গুণনীয় কত, 5 5 3 3 7 7, ঠিক আছে। তাহলে আমরা লিখি এখানে না, 11,025 এর বর্গ কি মূল, সরি বর্গমূল না, তোমার প্রথমে গুণনীয়ক, হ্যাঁ গুণনীয়ক, প্রথমে গুণনীয়ক লিখবা, গুণনীয়ক, এই গুণনীয়ক লিখলে কি আসে বলো তো, 11,025 এর 5 একটা 2 3 আছে কটা 2 3 গুণন 3, আর তারপর কত 7 গুণন 7, এটা আমি করব না, এটা এই বাকি অংশটুকু তোমাদের জন্য রেখে দিলাম, হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে লিখবা আসলে 11,025 এর বর্গমূল কত। আমরা একটু রিক্যাপ দিই, হ্যাঁ 2 মিনিট। প্রথমে মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা তোমরা জেনেছো, ওই যে সংখ্যা রেখার ডান এবং বামে যত সংখ্যা আছে, যেমন 1 2 3 0 এবং এর সাথে বিয়োগ 1 2 3, এগুলো সবই কি তোমাদের বলো তো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি √2 √3, যে সংখ্যাগুলো আমরা আসলে কি করতে পারি না, মান, ঠিক আছে, নির্ণয় একদম শেষ পর্যন্ত যেতে পারি না, মানে যতই তুমি যাবে দশমিকের পরে আরো পাবে, ঠিক আছে, সেজন্য ওটা অমূলদ সংখ্যা গেল। আচ্ছা, এরপরে হলো কি তোমার না আমাদের বর্গ কি, ঠিক না, বর্গ হলো কি মনে আছে, যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে যদি গুণ করি সেটা আমাদের বর্গ। আর বর্গমূল কি, একটা সংখ্যা আমরা পেয়েছি, ওই সংখ্যাটা কোন সংখ্যাটা 2 বার গুণ করা হয়েছে, যেমন ধরো 49 সংখ্যাটা কোন সংখ্যাটা 2 বার গুণ করা হয়েছে,
7, তাহলে এই 7 আমাদের বর্গমূল। ঠিক আছে, এরপরে আমাদের আর কি জানতে হবে, গুণনীয়ক। গুণনীয়ক কি, ধরি আমরা 12কে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়, ঠিক আছে, সেই সংখ্যা যে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় সেই সংখ্যাগুলোই সেই সংখ্যাগুলোই হ্যাঁ আমাদের কি বলতো এই 12 এর গুণনীয়ক। ঠিক আছে, এরপরে আমাদের আর জানতে হবে মৌলিক গুণনীয়ক। মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না, তাই কি মৌলিক সংখ্যা। তাহলে মানে মৌলিক গুণনীয়ক হইতে হলে অবশ্যই মৌলিক সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে, তবে সেগুলো আমাদের মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, আর কিছু তোমাদের জানতে হবে এই অঙ্ক করার জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে হবে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ। হ্যাঁ, তোমরা এগুলো একটু জানার চেষ্টা করবে। ঠিক আছে, না জানলেও হবে, কিন্তু এটা জানলে আমাদের অঙ্ক করতে সহজ হবে এবং আমরা দ্রুত অঙ্ক করতে পারবো, তোমরাও দ্রুত পারবে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের বলবে, যে এই যদি যারা অনলাইন সার্চ করে ভিডিও দেখে তাদেরকে বলবে। আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করলে আমি ভিডিও করতে আরো উৎসাহিত হব। হ্যাঁ, আশা করি আগামী 3 মাস থেকে 4 মাসের ভিতরে তোমাদের সপ্তম শ্রেণীর পুরো গণিত বইটি আমি সমাধান করে এই ইউটিউবে দেবো। হ্যাঁ, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে। হ্যাঁ, আর একটা বিষয় হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবা, হ্যাঁ, আর কমেন্ট করবা, আর পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবা ভিডিওটা। তোমরা তোমাদের ভিডিওটা শেয়ার করো। তোমাদের নিজেদের ফেসবুক আইডি নাই থাকতে পারে, সেক্ষেত্রে না থাকাই ভালো। সেক্ষেত্রে তোমাদের বাবা মার যাদের ফেসবুক আইডি আছে তাদের আইডি দিয়ে শেয়ার করবে। ঠিক আছে, তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবে সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।